কিন্তু একটা কথা আমি বলি আপনাকে, সেটা হলো জানেন কি, চক্ষু লজ্জা বলে একটা ব্যাপার আছে না? না তা নাই তো, আমি একটা কথা বলি, একেবারেই নাই, একেবারেই নাই। আপনি চক্ষু লজ্জা যদি জিনিসটা বাংলাদেশে নাই কামাল ভাই, এটা নাই, আপনি মানে মনে আমি করেন যে আছে, নাই। একটা কথা না না আমি বলছি না, আমি নাই। বলছি যে আপনি যদি সিদ্ধান্ত নেন, আপনি যদি সিদ্ধান্ত নেন যে আমি কোনো কিছুতে লজ্জা পাবো না, রাইট, যদি এই সিদ্ধান্ত নিয়ে মাঠে নামেন, আপনাকে লজ্জা দেওয়ার কারো কোনো ক্ষমতা নাই। এই যে আমরা আলোচনা করতেছি, আমাদের এই আলোচনা কেউ অনেকে কমিটি চেঞ্জ হবে হবে না, কিন্তু জীবনে হবে না। আমরা চেষ্টা করতেছি ওনাদেরকে বোঝানোর জন্য যে আপনি একটু লজ্জা পান, কিন্তু ওনারা তো সিদ্ধান্ত নিয়ে আসছেন। না কামাল ভাই, এটা কেন আমি হয়, লজ্জা পাবো না। কামাল ভাই এটা কেন হয় আমি আপনাকে বলি। আমিনুল ইসলাম বুলবুল ভাইও যেভাবে এসেছিলেন, মাননীয় ক্রীড়া উপদেষ্টা ওনাকে একটি ফোন করেছেন, তারপরে উনি ঠিক করেছেন যেভাবে এসেছেন, ওই আশাটাও রং ছিল। এইবার যে ইলেকশনের মাধ্যমে উনি টিকে গেলেন, ওইটাও রং ছিল। আপনি বুলবুল ভাইকে জিজ্ঞেস করেন, আমিনুল ইসলাম বুলবুল ভাই তো ভদ্রলোক মানুষ, উনি বলে দিবেন, কিন্তু উনি চেয়ারের ওয়ার্মটা অনুভব করছেন, এনজয় করছেন। উনি নিজের কাছ থেকেই ওনার পথে করা দরকার ছিল এতগুলো অ্যানামালিসে। এবং আপনি যে লজ্জার কথা বললেন না, এই লজ্জাটা আমাদের কারণ নাই কামাল ভাই। আপনি আশা করেন যে এটা আছে, আশা করেন যে এটা আপনি বুলবুলের এন্ট্রিটা চিন্তা করে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ দেখছি, হ্যাঁ বুলবুলের এন্ট্রিটা চিন্তা করলে তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের যে আসলে লজ্জাটা যে নাই। তবুও আপনি লজ্জা হওয়ার কথাটা যেহেতু বলছেন, আমি একটু মাসকাত ভাইরে একটু 1 মিনিট একটু জিজ্ঞেস করতে চাই, মাসকাত ভাই এই ব্যাপারে আপনি কোনো কিছু বলবেন কিনা? না, ব্যাপারটা হচ্ছে যে এই যে 2024 সালে 5ই অগাস্টে আমরা দেখলাম যে আওয়ামী লীগের বিভিন্ন পদ পদবীর লোকদের জীবনটা কিরকম হয়ে গেল, তাই না? তো ওটা দেখেও তো আসলে একটা লজ্জা হওয়ার কথা আমাদের, তাই না? সমাজের অন্যান্য মানুষের, যে যারা এতদিন ওই যে ক্রিকেটের প্রেসিডেন্সিয়াল গ্যালারিতে আলো করে বসে থাকতো, আওয়ামী লীগের বিভিন্ন হোমরা চোমরা লোকেরা, বা এগুলো দেখে তো আমরা শেখার কথা ছিল, কিন্তু তাও কেন শিখলাম না আমরা, কেন একই পথে গেলাম? মানে এত কাছের একটা স্মৃতি, তাই না? দেখেন, তাও কিন্তু এটা আমাদেরকে শেখাতে পারছে না। কাজেই আর কি বলবো এই ব্যাপারে। আমরা এবার যে প্রসঙ্গটা আনছি, সেই প্রসঙ্গটা একটু দর্শকদের মধ্যেও এটা নিয়ে অনেক আগ্রহ রয়েছে এবং এটা একটু গুরুত্বপূর্ণ বটে। আপনাদের দুজনের কাছে একই প্রসঙ্গ, তার আগে আমরা এটা দর্শকদের কাছেও একটু জানতে চেয়েছিলাম যে এই ব্যাপারটা। তো আপনার একটু জরিপটা আগে দেখি। জরিপটা ছিল এই বিষয়ে, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশ সংসদে পাশের সুপারিশ করেছে বিশেষ কমিটি। প্রিয় দর্শক, দলটিকে নিষিদ্ধ রাখার এই সুপারিশ সমর্থন করেন কিনা? শতকরা 43% বলছেন যে সমর্থন করেন, শতকরা 57% মনে করছেন করেন না। 35,000 দর্শক ভোট দিয়েছেন, 35,000 দর্শক ভোট দিয়েছেন, 43% সমর্থন করছেন, 57% করছেন না। কামাল ভাই, সাধারণত আমরা মানে এইটাকে যদি আমরা ধরে নেই যে এটা আওয়ামী লীগের পক্ষে গেছে এই জরিপটা, আমি আমার ঠিকানা প্লাস ডয়েচে ভেলে জীবনে এই প্রথম কোন জরিপ আওয়ামী লীগের পক্ষে যেতে দেখলাম। মানে সত্যি কথা, মানে ডয়েচে ভেলেতে আমি 2020 সালের 28 ফেব্রুয়ারি খালেদ মহিউদ্দিন জানতে চাই শুরু করেছিলাম, আর আজকে 2026-এর আজকে কত তারিখ, 7 এপ্রিল। আমার মনে পড়ে না কোনো একটি জরিপ কখনো কোনো আওয়ামী লীগের পক্ষে কখনো গিয়েছে কিনা, যেতে পারে, আমার মনে পড়ে না। আপনার একটু মতামত শুনতে চাই, আমি মাসকাত ভাইয়েরও মতামত শুনতে চাই কি বিষয়ে। আচ্ছা, আমি এখানে একটা কথা বলি। বাংলাদেশের মানুষের ব্যাপারটা হচ্ছে কি জানেন, বাংলাদেশ মানুষ না কাউকে ভালোবেসে ভোট দেয় না। বাংলাদেশের মানুষ এক দলকে অপছন্দ করে, এক দলের উপর হতাশ হয়, এক দলের উপর রাগান্বিত হয়। এই মানে আশাহীনতা, যেটা মানে আশাভঙ্গ, রাগান্বিত হওয়া, ক্ষোভ, তার মানে ই হিসেবে, প্রতিক্রিয়া হিসেবে তারা তার বিপরীত পক্ষকে ভোট দেয়, সবসময় তাই করে। ভালোবাসা টাসা এটা উল্টাটা। এখন এখানে যেটা হয়, যেটা আপনি দেখছেন, এটা হয়তো আপনি বলবেন যে না অনলাইনের জরিপ, এটা তো মানুষ অনেক সময় আওয়ামী লীগের লোক ভিড় করেছে, তা আপনি কি অন্যদেরকে বলছেন তোমরা আইসো না? তা তো বলেন নাই। আপনি তো আওয়ামী লীগের লোককে জিয়াফত করে নিয়ে আসেন নাই। আগে তো জামাতের লোক আসতো, আগে বিএনপির লোক, এদের আসে না কেন? আসে না মানে তাদের মনে করে তাদের মানে মঞ্জিলে মকসুদে পৌঁছে গেছে, আর তাদের এগুলো করতে হবে না। তখন তাদের প্রতি মানুষের যে প্রত্যাশা ছিল, যখন তারা সে প্রত্যাশাটা দেখছে যে আমার এই প্রত্যাশাটা মিটছে না, অথবা মিটার কোনো নমুনা দেখতে পাচ্ছি না, তখন তারা বলে যে আগেই তো ভালো ছিল। তাহলে এইটা বলার কারণে তারা কিন্তু এই কাজগুলি করে। অথবা এমনও হতে পারে ওদেরকে একটা মানে বলার চেষ্টা করে
তোমরা কিন্তু কাজটা ভালো করছো না, তাহলে কিন্তু আমরা আগেরদেরকে আবার পছন্দ করতে শুরু করব। এই মানসিকতাটা এখানে কাজ করে। আমি মনে করি এগুলোর থেকে সরকারের উচিত, যারা নির্বাচিত হয়েছেন বিরোধী দলে আছেন তাদেরও উচিত যে শিক্ষা নেওয়া, জনগণ আসলে কি চায়। কিন্তু তারা সেটা করবেন না, কারণ তাদের আশেপাশে যারা আছে তারা বোঝানোর চেষ্টা করবেন যে দেখেন এগুলো সব আওয়ামী লীগের লোকজন এখানে এসে লাগছে, তারা ভোট দিচ্ছে। কিন্তু তখন আবার নেতা জিজ্ঞাসা করবেন না তোমরা যে ব্যাখ্যাটা দিচ্ছ এই ব্যাখ্যাটা আগে কেন হলো না, এখন কেন হচ্ছে। নেতা এই কথাটা জিজ্ঞাসা করলে হয়ে যেত, হবে না। এটা এইভাবে চলবে, তারা এই বলতে মুখস্থ বলবে এগুলো আওয়ামী লীগের বট বাহিনী আসছে, তারা ভোট দিচ্ছে অনলাইনে বলবে, বলে একজনের মানসিক শান্তি পাবে। তো এই মানসিক শান্তি আগেও পাই। আচ্ছা কামাল ভাই, এই প্রশ্নটা আপনাকে আমি প্রতিবার করি, এইবারও একটু করি। কামাল ভাই, আপনি তো আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের কট্টর সমালোচকদের একজন ছিলেন, যতটুকু করা গেছে আপনি তার থেকে একটু বেশিই করছেন, আমি এরকমই বলি অনেক সময় মানুষের, মানে কমফোর্ট জোন থেকে বাইরে আপনি সমালোচনা করছেন। আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগের সমালোচনা আপনি যেসব কারণে করছেন তার কোনো একটা জিনিস আপনি যাদেরকে আওয়ামী লীগ বলেন তারা এন্ডোর্স করে, তারা মনে করে যে না এটা আসলে সমালোচিত হওয়ার মতো জায়গা, তাইলে আমরা বা আমরা আপনার কাছ থেকে এইটা কেন শুনবো যে ওই লোকদের প্রপার অধিকার, প্রপার সবকিছু, তাদেরকে কেন আমরা সেই পেটোয়া বাহিনীর অংশ হিসেবেই ভাববো না? যদি কেউ এই প্রশ্ন করে তাহলে আপনি এটা কি বলেন? কারো মুখে শুনছেন কোন এই জিনিসটা আসলে ঠিক হয় নাই কারো মুখে জীবনে? না, আমি বলি আপনাকে, আমি ওদের অনেকের মুখে শুনছি, মানে গোপনে, অনেকের মুখে মানে শুনছি। অফ দ্য রেকর্ড আমাকে তারা পার্সোনালি ফোন করছে, অনেকে ফোন টোন করে পার্সোনালি, রাইট? করে কেন আমার নাম্বার তো তাদের কাছে আছে। এখন তারা যদি আমাকে ফোন করে আমি তো হ্যালো বলি, রাইট, হ্যালো বলার পর তারা আমিও কথা বলি, কিন্তু তারা আমার সাথেও কথা বলে, মানে আমার সাথেও কথা বলে, আচ্ছা বলে ভদ্রলোক করা ভালো জন। হ্যাঁ, এখন যারা বিরাট ভদ্রলোক ভাই, হ্যাঁ হ্যাঁ, এত ভদ্রতা আগে দেখি নাই, রাইট, যে করে। এবং তাদের মধ্যে কিন্তু আমি অনেকের কণ্ঠে শুনেছি যে আমরাও অনেক ভুল করেছি, এবং ওনারা নিজেকে বাঁচাইয়া অন্যদেরকে দায়ী করে, বলে যে নেতৃত্ব পাত্তা দিতেন না, অমুককে পাত্তা দিতেন, আবার যখন অমুক ফোন করে সে আবার তমুকের কথা বলে, এগুলি বলে। কিন্তু আবার এটাও বলে সঙ্গে সঙ্গে তাদের ভাষা আবার চেঞ্জ হয়, আবার এটাও বলে যে এই পতনটা নাকি একটা ষড়যন্ত্রের ফসল, এটাও তারা বলে এক ধরনের মানে মানে তৃপ্তি পাওয়ার চেষ্টা করে, এগুলো তারা বলে। কিন্তু বাস্তবতা যেটা, এই আওয়ামী লীগের আমি যেটা মনে করি যে আওয়ামী লীগ কিন্তু মানুষের মধ্যে আওয়ামী লীগের প্রতি এক ধরনের সিম্প্যাথি কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এটা বাড়ছে কেন জানেন? এটা যতটা না আওয়ামী লীগের শাসন আমলের কথা মনে করে পড়ছে তা না, মানুষের একটা হিউম্যান নেচার আছে। আজকে যখন আপনার মাথা ব্যথা করে আপনি কিন্তু আজকের মাথা ব্যথা নিয়ে কাতর হয়ে যান, কিন্তু 7 দিন আগে যে আপনি এর চেয়ে দ্বিগুণ মাথা ব্যথা ছিল ওটা কিন্তু আপনি ভুলে যান। এখন কিন্তু সেই সমস্যাটাই হচ্ছে, মানুষ আজকের সমস্যা নিয়ে চিন্তা করছে, যাই দিন ভালো একটা কথা আছে না, তারা ওই লাইনে যাচ্ছে। এখন এটা হলো এটা হইতো না, এটা কিন্তু কিছুই হতো না। আওয়ামী লীগ কিন্তু ফিরে আসবে, যে যাই বলুক ভাই আওয়ামী লীগ ফিরে আসবে। যত তাকে আপনি আটকানোর চেষ্টা করবেন তত প্রবল হবে সে ফিরে আসবে। এটা হলো মানে একদম স্বাভাবিক, যেটা জামাতের ক্ষেত্রে হয়েছে। কিন্তু এই জিনিসগুলো হতো না যদি ডক্টর ইউনূস এবং এই মানে আপাতত আমি তাদেরকে রাজনৈতিক ভাবে অশিক্ষিত মনে করি, এই যে এই লোকগুলো এই হামবরা ভাব নিয়ে আওয়ামী লীগের রাজনীতিকে এরকম স্থগিত অথবা নিষিদ্ধ না করতো। আওয়ামী লীগ যদি ইলেকশন করতে দিতেন, আওয়ামী লীগ 10-12 আসন, যে জিনিসটা নেপালে হয়েছে, নেপালে তো তারা তো অলিকে আটকায় নাই, অলি ওপেন ছিল, ঘুরছে, ভোট চাইছে, তারা শিক্ষা দিয়ে দিছে। এই শিক্ষাটা যদি পাবলিক দিত তাহলে কিন্তু কোনো প্রবলেম হতো না, দেখতেন আওয়ামী লীগের কি। কিন্তু সেই জিনিসটা এরা করে নাই, এরা করছে যে আমি থামাই দিলাম, হটাই দিলাম। যত আপনি থামাবেন তত আপনি দেখবেন যে ওরা আরো বিপুল বেগে মানুষের সিম্প্যাথি চলে আসবে। না কামাল ভাই, আমি আসলে ওই যে ফরমানের কথা দিয়ে আসতেছিলাম না, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। ফরমান দিয়ে কোনোদিন কোনো কিছু নিষিদ্ধও করা যায় না, কোনোদিন কোনো কিছু সিদ্ধও করা যায় না। সিদ্ধ করতে পারলে ফেরদৌস আহমেদ কুরেশির দলই এখন সবচেয়ে বড় দল থাকতো, নিষিদ্ধ করতে পারলে জামাত ইসলামী এখন নিষিদ্ধই থাকতো। এগুলি কোনোদিন হয় না, সিদ্ধ নিষিদ্ধ এগুলি কিছুতে হয় না। কিন্তু আমি আওয়ামী লীগের কথা বলতেছি, মানে এই দলটা কি রিয়েলাইজ করে বা এই দলটার সমর্থকরা কি রিয়েলাইজ করে? আপনি যেমন ব্যক্তিগত আলোচনায় তারা বলে আমাদের কিছু ভুলভ্রান্তি ছিল, কিন্তু ভুলভ্রান্তি ছিল ওবায়দুল কাদেরের, ভুলভ্রান্তি ছিল হচ্ছে সারোয়ার হোসেন চৌধুরীর, ভুলভ্রান্তি ছিল মতিয়া চৌধুরীর, ভুলভ্রান্তি ছিল স্পিকার শিরিন শারমিন চৌধুরী, আমি জানি না আর কার চৌধুরীর, ভুলভ্রান্তি ছিল সালমান এফ রহমানের সবচেয়ে বেশি, আরাফাত সবচেয়ে খারাপ লোক, শেখ হাসিনা নাকি ভালো লোক। মানে অদ্ভুত কথা, মানে ওরা এক একজন এক এক রকম খারাপ, শুধু শেখ হাসিনা এই কথা কিন্তু এখন প্রাইভেট আলোচনা, ব্যক্তিগত আলোচনাও বলে, মানে শেখ হাসিনা কোনো দোষ ছিল না।
এখন এই দলটার মানে আমি ফরমানের কথা বলতেছি না, আপনি কি মনে করেন যে এই যে মানুষের সিম্পিতি তো আসলে মাহমুদুল্লাহ রিয়াদ অনেক সময় বাদ পড়ে গেছেন, এই কারণে আবার খারাপ খেলার জন্য বাদ পড়ছেন, আবার ফিরে আসছেন, কিন্তু উনি ভালো খেলে না। আফিফ হোসেন ধ্রুব এত খারাপ খেলছে যে ওরা নিতেই হয়েছে। মানে এইটা আপনি কি বলবেন যে মানে ফরমানের কথা যদি আপনি আলাদা করেন, আওয়ামী লীগের কোনো একটা আমরা উদ্যোগ দেখবো না যে না এটা ঠিক হয় না, খালি ষড়যন্ত্রের কথাই শুনবো আমরা? আমি একটা কথা বলি, আমার এখানে আমরা ছোট করে বলি, বুঝলি আমরা শেষ দিকে চলে আসছি তো, না আমি বড় করতে চাই আজকে অনুষ্ঠানটা, তো সেই জন্য একটু বলেন। জি, তাহলে আমি ডিটেইলে বলি। জি, বিষয়টা হলো এরকম, যদি আওয়ামী লীগের রাজনীতিটাকে আপনি নিষিদ্ধ না করতেন, তাহলে কিন্তু এই দেশে আওয়ামী লীগ অন্যভাবে গড়ে উঠত, এবং তখন এই ট্রেডিশনাল লিডাররা আর পাত্তা পাইত না। কারণ কি, আপনি মামলা করতেন, এবং সেই মামলা আপনি যদি আওয়ামী লীগের যত নেতা আছে সবার মামলা থাকতো, তারা কেউ ইলেকশন করতে পারতো না। তাহলে যত লোক আছে, যত লোক এমপি ছিল, যত লোক এমপির জন্য মনোনয়ন চেয়েছিল, আপনি সবাই বিরুদ্ধে কিন্তু মামলা করার সুযোগ, তারা অপরাধী আসলে, তাদের যার যার অপরাধের কারণে মামলা হইতো। এবং মামলা হলে পরে তখন কি হইতো, আওয়ামী লীগের তৃতীয় এবং চতুর্থ সারির থেকে কেউ না কেউ ইলেকশন করতো। যখন তারা ইলেকশন করতো, তখন কিন্তু একবার যখন করে ফেলতো, তখন কিন্তু এই যে তথাকথিত বিরাট মানে আপনার বিগ ফিগার, এরা কেউ আর পাত্তা পেত না। আওয়ামী লীগ নতুন আওয়ামী লীগ হিসেবে আসতো, ওইটা তো ভালো। কিন্তু তার না করে যখন আপনি নিষিদ্ধ করে দিচ্ছেন, তখন কিন্তু যারা বাইরে আছে তারাই কিন্তু এখনো লিডার, তারাই কিন্তু এখন থেকে ফোনে বলে, ওইখান থেকে অনলাইনে বলে, এবং এদেরকে ইনস্ট্রাকশন দেয়, টাকা পয়সা পাঠায়। আমি আপনার এই বক্তব্যের সাথে শতভাগ একমত, এবং এটা শেখ হাসিনাও আসলে ক্ষমতা থাকতে চাইতেন, সেজন্য তিনি চেয়ারে থেকে ইলেকশন করতে চাইছেন আসলে। তবে এই বক্তব্যের সাথে মাসকাত ভাই একমত কিনা? মাসকাত ভাই, আপনার কথা শোনার জন্য, যে আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ না করলে তারা আসলে পরীক্ষিত হইতো, জনগণ তাদেরকে বর্জন করতো, তাদের চেহারাটা বাইরে হইতো, এবং কে কোন ভাবে জনগণের কাছে ভোট চাইতে চাইতো সেইটাও একটু দেখতে হইতো। নিষিদ্ধের পথে গিয়ে তাদেরকে প্রতি সিম্পিতির জায়গা দেওয়া হয়েছে। এই বক্তব্যের সাথে আপনি একমত কিনা? ইমরান খানের একটা কথা আমি একটু বলতে চাই। উনি একই মেসেজ অসংখ্যবার পাঠাচ্ছেন, আমি এটা বলি। উনি বলতেছেন, ঘটনা ঘটে শনিবার, খালেদ ভাই খবর পায় রবিবার, স্ক্রিপ্ট বানায় সোমবার, শুট করে মঙ্গলবার, টেলিকাস্ট হয় বৃহস্পতিবার। মিনওয়াইল নিউ স্টোরিজ, নিউজ produced already. Khaled on run to chase backlog. আমি জানি না এখন নতুন নিউজ কি চলতেছে ভাই, মানে এটা আমার ব্যর্থতা, আমি জানি না। আজকের অনুষ্ঠানটা আমরা লাইভ করতেছি, আপনি কোথা থেকে মানে জানি না। আমি মাসকাত ভাই, আপনি যদি একটু বলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ না করা নিয়ে যে হাইপোথিসিস কামাল ভাইয়ের, ওইটা আপনি ঠিক মনে করেন কিনা? আসলে ওই জুলাইয়ের 36 দিনে, বিশেষ করে শেষের ধরেন 20 দিনে যেরকম হত্যাযজ্ঞ চলেছে, তাই না? এটা তো আমাদের মানে এরকম চাক্ষুষ দেখার অভিজ্ঞতা তো নাই। আমরা ইতিহাসের এরকম এথনিক ক্লিনজিং বা গণহত্যার কথা পড়েছি, ছবি দেখেছি, অল্প কিছু ফুটেজ দেখেছি, কিন্তু এইটা আমাদের চোখের সামনে হয়েছে। সেইটা ঘটানোর পরে ওইরকম একটি রাজনৈতিক দল, মানে যেখানে এটা কিন্তু রাজনৈতিক দল হিসেবেও এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছে। আপনি দেখেন, ওবায়দুল কাদের কিন্তু নির্দেশ দিচ্ছেন ছাত্রলীগকে, আবার সাদ্দাম হোসেন ছাত্রলীগের, সেও তার সহকর্মীদেরকে নির্দেশ দিচ্ছেন ঝাঁপিয়ে পড়ার জন্য। সব মিলিয়ে আসলে রাজনৈতিক দল হিসেবে ভূমি বাস্তবতায় হত্যাযজ্ঞ চালিয়ে, এবং তাদের সমর্থকরা ফেসবুকে এই হত্যাযজ্ঞকে ক্রমাগত সমর্থন জানিয়ে যেরকম একটা নৈতিকতার জায়গায় চলে গেছে, তাদের কিছুদিন তাদের বোধহয় আর কি এই গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে বাইরে থাকারই কথা, ডিসকোয়ালিফাইডই হয়েছে তারা। অন্তত আপনি দেখেন 71-এর যুদ্ধের পরে 3 বছর তো জামাত এরকম বাইরে ছিল, এবং ওই নিষিদ্ধই ছিল, এবং ওইটা আপনার বঙ্গবন্ধু হত্যাকাণ্ড না ঘটলে হয়তো আরো দীর্ঘ সময় তারা থাকতে পারতো। আমি জানি না, এখানে নৈতিকতার প্রশ্নটা চলে আসে যে এখানে ওই মানবতা বিরোধী অপরাধ যদি না ঘটতো, মানে এমনকি এরশাদের লেভেলেরও যদি ঘটতো এই অপরাধগুলো, তাহলে হয়তো ওভাবে চিন্তা করা যেত যেভাবে এরশাদ নির্বাচনে অংশ নিতে পেরেছিলেন। এটা আমি
মানে আমার উত্তরটা এভাবেই হবে। তবে না, তবে আমি শুধু এই হ্যাঁ। জায়গায় একটু আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনি ৭২ সালে জামায়াতে ইসলামীর নিষিদ্ধের বা জামায়াতে ইসলামী রাজনীতি থেকে বাইরে থাকার বা দল হিসেবে বাইরে থাকার, কারণ ওই সময় গোলাম আজম সাহেব মানে যিনি জামায়াতে ইসলামের প্রধান ছিলেন তার নাগরিকত্বই ছিল না, নাগরিকত্ব নিয়ে কথা ছিল, তিনিও আসলে মানে তার জীবনে যা দেখেছি বইয়ে আমি পড়লাম, তিনি বলছেন যে তিনি হজ করার নাম করে আসলে ম্যানচেস্টারে চলে গেলেন, সেটা উনি ওই সময় বলতেছেন এবং আলাদা পরিস্থিতি। তারপরও আমি বলি যে এই সিদ্ধান্তটা আসলে কে নিবে? একটা কম্পিটেন্ট কোর্ট, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি, মাসকাত হাসান নাকি মাসুদ কামাল? মানে কে নিবেন আর কি এই সিদ্ধান্তটা যে আওয়ামী লীগ ৩ বছর ৫ বছর ৯ বছর ২৯ বছর এটার বাইরে থাকবেন? এটা কে, বা কে আমাদেরকে এটা পরিষ্কার করে বলছেন? এটা আন্তর্জাতিক জি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়া চলছে সেখানেই তো তথ্য উপাত্তের ভিত্তিতে এই সিদ্ধান্তটা আসার কথা, পরে এটা এক্সিকিউটিভ বডি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি এরকম কোনো সিদ্ধান্ত দিয়েছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অবজারভেশন তো আছে, এখন ওরা সিদ্ধান্ত দেয়নি, এটা তো এক্সিকিউটিভ অর্ডারে হয়েছে। মানে কিন্তু আমি এটার মধ্যে মাসকাত ভাই, আপনি জানেন আমি মানে আমরা এতদিন ধরে এটা নিয়ে কথা বলে আসতেছি, আপনি দেখেন আমরা কিন্তু একটা খুব স্বাভাবিক পরিস্থিতি নিয়ে আলাপ করছি না খালেদ, আমরা একটা মানবতা বিরোধী অপরাধ ঘটে যাওয়ার পরে, একটা অভ্যুত্থান ঘটে যাওয়ার পরে, তার পরের বাস্তবতায় পরবর্তী সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা নিয়ে আলোচনা করছি।